স্বাগতম ভয়ের রাজ্যে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ভূত আড্ডা। শুরু হয়ে গেল ভূত আড্ডার আরও একটি নতুন এপিসোড। আর বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি, ইমরান খান। আজকে কিন্তু বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানেই আপনার আমার সবার প্রিয় মোকসেদ ভাইয়ের অসাধারণ সব ঘটনা। আজকে কিন্তু আপনারা শুনতে চলেছেন মোকসেদ ভাইয়ের লেখা ভিন্ন রকম একটা ভয়ঙ্কর ঘটনা। আজকে আপনারা শুনতে চলেছেন রহিমা তান্ত্রিক নামে এক নতুন ক্যারেক্টারের দুর্দান্ত একটা ঘটনা। আজকের ঘটনাটি আশা করি আপনাদেরকে ভয়ের এক অন্যরকম লেভেলে নিয়ে যাবে। তো মূল ঘটনায় চলে যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। এর ফলে কিন্তু আমাদের পরবর্তী সকল আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান, সেই ক্ষেত্রে আপনাদের কাছে দুইটি ওয়ে আছে। প্রথমত, আপনারা সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে। এছাড়াও আপনারা চাইলেই কিন্তু আমাদেরকে ইমেলের মাধ্যমেও ঘটনা পাঠাতে পারেন। আর আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutadda.stories@gmail.com। আপনাদের জানা শোনা সেরা ভয়ঙ্কর ঘটনাগুলো আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। তো সেই সাথে আপনাদেরকে আরও একটা অ্যানাউন্সমেন্ট দিতে চাই, সেটা হচ্ছে আপনারা যত তাড়াতাড়ি আমাদের চ্যানেলের 5,000 সাবস্ক্রাইবার পূর্ণ করতে পারবেন, তত তাড়াতাড়ি কিন্তু আপনাদের জন্য ধামাকাদার কিছু ঘটনা অপেক্ষা করছে। প্রথমেই আপনারা শুনতে পাবেন আরিফ ভাইয়ের লেখা কাবারিশ জিনের দ্বিতীয় খণ্ড, কাবারিশ 2.0। এরপর আপনাদের জন্য থাকবে আরিফ ভাইয়ের লেখা দায়ান জিনের আরও একটি অসাধারণ ঘটনা। সেই সাথে বোনাস হিসেবে আপনাদের জন্য থাকছে ইয়াসিন হুজুরের আরও একটি লোমহর্ষক দুর্দান্ত ভয়ঙ্কর ঘটনা। সব মিলে আপনারা কিন্তু 5,000 স্পেশালের 3টা সুপার ডুপার স্টোরি পেতে যাচ্ছেন। তাই বলবো চট জলদি আপনারা 5,000 সাবস্ক্রাইবার হিট করে ফেলুন এবং এই ঘটনাগুলো শুনে ফেলুন। তো এখন আর বেশি কথা বাড়াবো না, এবার সরাসরি চলে যাব মোকসেদ ভাইয়ের লেখা রহিমা তান্ত্রিকের ঘটনায়। ঘটনাটি আমাকে ঠিক যেইভাবে লিখে পাঠিয়েছেন, আমি চেষ্টা করছি ঠিক সেভাবেই আপনাদের মাঝে উপস্থাপন করতে। লিখছেন, আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার, আশা করি সবাই ভালো আছেন। আমি মোকসেদ হাসান, বাসা নেত্রকোনা 7 বাই রেল ক্রসিং, ভূত আড্ডার একজন অ্যাডমিন বলছি। আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। প্রিয় লিসেনার, আজ আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা ঘটনা। এতদিন তো পুরুষ তান্ত্রিক দেখেছেন, কবিরাজ দেখেছেন, হুজুর দেখেছেন, কিন্তু আজ আপনাদেরকে বলবো একটা মেয়ে কি করে তান্ত্রিক হলো সেই ঘটনা। আশা করি সবাই বুঝে গেছেন আজ একজন মহিলা তান্ত্রিকের কথা বলবো। প্রিয় লিসেনার, আমরা সবাই জানি এই দুনিয়াতে অনেক রকমের মানুষ থাকে, ভালো মানুষ, খারাপ মানুষ, হরেক রকম মানুষ। আর কথা না বাড়িয়ে এবার তাহলে মূল ঘটনায় চলে যাই। একটা মেয়ে কি করে তান্ত্রিক জীবনে চলে গেল সেই ঘটনায়। একটা মেয়ে কখনোই তান্ত্রিক হতে চায় না, পরিস্থিতি তাকে তান্ত্রিক হতে বাধ্য করেছিল। আর আজ যার ঘটনা আপনারা শুনতে যাচ্ছেন, তার সাথেও ঠিক একই ঘটনা ঘটেছে, যার জন্য একজন মহিলা তান্ত্রিক জগতে পা রেখেছে। এলাকার মানুষ কেউ কেউ রহিমা তান্ত্রিক বা রহিমা কবিরাজ বলেও ডাকে। প্রিয় লিসেনার, আজ আপনারা শুনতে যাচ্ছেন রহিমা তান্ত্রিকের জীবন কাহিনী। রহিমা আক্তার তার আসল নাম, কিন্তু পরিস্থিতি তাকে আজ রহিমা তান্ত্রিক বানিয়ে দিয়েছে। আনোয়ার হোসেন তার বাবার নাম। তিনি গ্রামের একজন কৃষক ছিলেন। আল্লাহর রহমতে তাদের কোনো কিছুর অভাব নেই। তার ছিল 3 মেয়ে, আর রহিমা ছিল ছোট মেয়ে।
আনোয়ার হোসেন একজন কৃষক হওয়ার কারণে তার প্রায় সময় ফসলের জমি দেখতে যেতে হতো, কেননা জমির ধান প্রায় পেকে গেছে আর এ সময় গ্রামে চুরির উৎপাত বেড়ে গেছে। এদিকে আনোয়ার হোসেনের জমির ফসল কেটে নিয়ে যায় না, তবে সমস্যা অন্য জায়গাতে। আনোয়ার হোসেনের জমির ধান প্রতি রাতে কে বা কারা নষ্ট করে দিয়ে যায়। এতটা কষ্ট আনোয়ার হোসেনের হতো না যদি চোরে ফসল কেটে নিয়ে যেত, যতটা কষ্ট পাচ্ছে ফসল নষ্ট করে ফেলে যাওয়ার জন্য। একটা কৃষক জানে ফসল ফলাতে কতটা পরিশ্রম করতে হয়, মাথার ঘাম পায়ে ফেলে ফসল ফলাতে হয়। আর সেই ফসল যদি কেউ নষ্ট করে তাহলে বুঝতেই তো পারছেন কেমন লাগতে পারে। আনোয়ার হোসেনেরও ঠিক তেমনই কষ্ট লাগতো। তার কথা হচ্ছে একটাই, আমার ফসল কেটে নিয়ে যাক, তাতে আমার কোনো আফসোস নেই, কিন্তু এমন করে নষ্ট করে কেন? সব ধান মাটিতে মিশিয়ে চলে যায়। আর তাই আনোয়ার হোসেন সিদ্ধান্ত নিল সে তার জমি পাহারা দেবে। কে এই ক্ষতি করছে তাকে খুঁজে বের করতে হবে। প্রতিদিন সন্ধ্যা হতেই আনোয়ার হোসেন একটা হ্যারিকেন আর একটা রামদা নিয়ে বেরিয়ে যেত। এমন করে সারা রাত পাহারা দিত, কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে আনোয়ার হোসেন যেদিন পাহারা দিতে যায় সেদিন আর তার জমির কোনো ক্ষতি হয় না, মানে কেউ তার ফসল নষ্ট করতে আসে না। আর যেদিন পাহারায় যায় না সেদিন রাতে তার জমির ফসল নষ্ট করে দিয়ে যায়। এবার তো বিপদে পড়ে গেলেন আনোয়ার হোসেন। কিভাবে সে এই চোরকে ধরবেন এই চিন্তায় পড়ে গেলেন। এবার আনোয়ার হোসেন সিদ্ধান্ত নিল যে সে জমির পাশে ছোট্ট একটা ঘর বানিয়ে থাকবে, আর মাত্র 10 দিন পর তার ফসল সম্পূর্ণ পেকে যাবে, আর এই 10 দিন সে সেই ঘরেই ঘুমাবে। তার কথা একটাই, তার ফসল সে নষ্ট হতে দেবে না। যেমন ভাবা তেমন কাজ। আনোয়ার হোসেন জমির পাশে ছোট্ট একটা ঘর বানিয়ে নিল আর সেই ঘরে থাকতে শুরু করলো। এমন করে 5 দিন চলে গেল কোনো সমস্যা ছাড়াই। আর এই 5 দিন তার ফসলের কোনো ক্ষতি হয়নি। আনোয়ার হোসেন মনে মনে বলতে লাগলো, আর মাত্র 5 দিন, তারপর আর আমাকে জমি পাহারা দিতে হবে না। 5 দিন পর ধান কেটে বাড়িতে নিয়ে যাব। রাত তখন আনুমানিক 12টা হবে। আনোয়ার হোসেন সেই ছোট্ট ঘরে শুয়েছিল, রান্দাটাও তার মাথার পাশেই রাখা আছে। এইদিকে আনোয়ার হোসেনের চোখ প্রায় লেগে লেগে আসছে। 5 দিন না ঘুমিয়ে পাহারা দিলে যা হয়। আর ঠিক তখন আনোয়ার হোসেন একটা আওয়াজ শুনতে পেল। আওয়াজটা ছিল ঠিক এমন, ধুপ ধুপ ধুপ। ঘুম ঘুম অবস্থায় সে বুঝতে পারলো আওয়াজটা একজন না প্রায় 3জন হবে। আনোয়ার হোসেন ভাবলো মনে হয় গ্রামের অন্য লোকেরা তাদের জমি দেখার জন্য একসাথে যাচ্ছে হয়তো। এদিকে 5 দিন না ঘুমানোর কারণে আনোয়ার হোসেন না উঠে ঘুমিয়ে গেল। 5 দিন না ঘুমানোর কারণে আনোয়ার হোসেন অনেক বেশি ক্লান্ত ছিল, যার জন্য সেদিন আর সজাগ থাকতে পারলো না। ঘুমিয়ে গেল আনোয়ার হোসেন। আর তার ঘুম ভাঙলো সকালে। ঘুম থেকে উঠে আনোয়ার হোসেন ঘরের বাইরে এসে চুপ হয়ে গেল, কারণ ঘুম থেকে উঠে আনোয়ার হোসেন দেখলো আজ রাতে আবার তার ফসল নষ্ট করে রেখে গেছে। এবার আনোয়ার হোসেন নিজের ওপর রাগ করে অনেক, কারণ হাতের কাছে পেয়েও সে ধরতে পারলো না। এতদিন যার জন্য অপেক্ষা করেছিল কাল রাতে টের পাওয়ার পরেও ধরতে পারলো না। এটার জন্য নিজেই নিজেকে গালমন্দ করতে থাকে। আর এবার সিদ্ধান্ত নিল বাকি 4 দিন উনি ঘুমাবেন না। প্রয়োজনে সারাদিন ঘুমাবে, তারপরেও রাতে আর ঘুমাবে না। এমন করে আরো 3 দিন চলে গেল। এই 3 দিন আর কেউ এসে তার ফসল নষ্ট করলো না। আজ রাতে পাহারা দিলেই শেষ হয়ে যাবে তার, কারণ আনোয়ার হোসেন কামলা ঠিক করে রেখেছে সকাল হলেই কামলারা ধান কাটতে আসবে। আনোয়ার হোসেন চুপচাপ ছোট ঘরের ভেতর বসে রইল, আর রান্দাটা তার পাশেই পড়ে আছে। রাত তখন 12টা। আর তখন আনোয়ার হোসেন ঠিক সেদিনের মতোই ধূপ ধূপ আওয়াজটা শুনতে পেল। আনোয়ার হোসেন মনে মনে ভাবল, আজ আর কাউকে ছাড়বো না। বারবার আমার ফসল নষ্ট করে চলে যাও, এবার দেখবো কে তুমি। এটা বলে আনোয়ার হোসেন পাশে থাকা রান্দাটা হাতে নিল আর আস্তে করে সেই ঘর থেকে তার মাথাটা বাইরে বের করে একটা উকি দিল। আর উকি দিয়ে যেটা দেখতে পেল তা ছিল অনেকটা এমন।
বড় বড় 3টা ঘোড়া আপন গতিতে লাফিয়ে লাফিয়ে এগিয়ে আসছে তার জমির দিকে। আর তার জমির উপর এসেই 3টা ঘোড়া লাফালাফি করতে শুরু করলো। দেখে মনে হচ্ছে ঘোড়া 3টা খেলা করছে। আর এই দৃশ্য দেখে আনোয়ার হোসেনের তো সেই রাগ হলো। শালার বেটা, এতদিন তোরাই আমার ফসল নষ্ট করছিস, আজ তোদেরকে ছাড়বো না। আনোয়ার হোসেন একবারও চিন্তা করে নাই এত রাতে এখানে ঘোড়া আসবে কোথা থেকে। এই এলাকায় তো কারো ঘোড়া নেই। আর এত কথা চিন্তা করার সময় কই, এমনিতেই তো তার মাথা গরম হয়ে আছে, প্রতিদিন ফসল নষ্ট করে ফেলে যায়। তাই কোনো কিছু না ভেবে দা হাতে নিয়ে দৌড়ে গেল ঘোড়ার সামনে। আর সেখানে গিয়ে কোনো কথা না বলে এক কোপ দিলেন একটা ঘোড়ার ঘাড়ে। আর সাথে সাথে সেই ঘোড়ার ঘাড়টা 2 ভাগ হয়ে গেল। এই দৃশ্য দেখে বাকি 2টা ঘোড়া দৌড়ে পালাতে লাগলো, কিন্তু আনোয়ার হোসেন সেখানেই দাঁড়িয়েছিল যেখান দিয়ে ঘোড়াগুলো এসেছিল। আর সাথে সাথে অন্য আরেকটা ঘোড়ার ঘাড়েও দিল এক কোপ। আর তখন সেই ঘোড়াটাও নিচে পড়ে গেল। বাকি রইল আর একটা ঘোড়া, কিন্তু এই ঘোড়াটা তার থেকে একটু দূরে ছিল, যার জন্য সে কোপ দিতে পারছিল না। তখন তিনি কোপ না দিয়ে সেই ঘোড়ার উপর তার হাতে থাকা দাটা ঢিল মারল। আর দাটা গিয়ে ঘোড়ার কপালে লাগলো। আর সাথে সাথে সেটাও সেখানে পড়ে গেল। আনোয়ার হোসেন তো সেই খুশি, এতদিন পর চোর ধরতে পারছে। তার জমির ফসল যে নষ্ট করত তাদের শেষ করতে পারছে। এবার আনোয়ার হোসেন আস্তে আস্তে এগিয়ে গেল সেই ঘোড়ার দিকে যেটার মাথায় দাটা গেঁথেছিল। আর যেই সেখানে গেল তার চোখ 2টা কপালে উঠে গেল, কারণ সেখানে গিয়ে দেখলো সেখানে কোনো ঘোড়া নেই, শুধু তার রাম দাটা মাটিতে পড়ে আছে। তখন তিনি একা একাই বলতে লাগলো, আরে ঘোড়া 3টা গেল কই? আমি তো নিজের হাতেই মারলাম, তাহলে এখন কই গেল? আর ঠিক তখন আনোয়ার হোসেন দেখতে পেল অনেক বড় বড় 2টা ঘোড়া তার দিকে এগিয়ে আসছে। আর সেই ঘোড়া 2টা মাটি দিয়ে না, মাটির উপরে দিয়ে ভেসে ভেসে আসছে। চোখগুলোতে আগুন জ্বলছে, দেখেই বোঝা যাচ্ছে অনেক রাগে তার দিকে এগিয়ে আসছে। ঘোড়া 2টা অনেক লাফালাফি করছে। এই দৃশ্য দেখে সেখানে অজ্ঞান হয়ে যায় আনোয়ার হোসেন। আর তার কিছুই মনে নেই। সকালে যখন কামলারা ধান কাটার জন্য আসলো, আর এসে দেখে আনোয়ার হোসেন অজ্ঞান হয়ে পড়ে আছে। সারা গায়ে মাটি লেগে আছে তার, আর পিঠে অনেক বড় বড় ঘোড়ার পায়ের ছাপ লেগে আছে। তখন সবাই তাকে বাড়িতে নিয়ে গেল। প্রিয় লিসেনার, আপনারা হয়তো ভাবছেন এখানে মহিলা তান্ত্রিক কই, সব তো দেখছি আনোয়ার হোসেনের ঘটনা। যদি এমনটা ভাবেন তাহলে ভুল ভাবছেন, কারণ ঘটনাটা তো মাত্র শুরু হলো। আনোয়ার হোসেনকে যখন তার বাড়িতে নিয়ে আসলো, তখন তার 3 মেয়ে আর তার বউ আনোয়ার হোসেনকে দেখে কান্না করতে শুরু করলো। সবাই মিলে আনোয়ার হোসেনের মাথায় পানি ঢেলে তার জ্ঞান ফিরিয়ে আনলো। তারপর তাকে জিজ্ঞেস করা হলো সে জমিতে অজ্ঞান হয়ে পড়েছিল কেন। তখন আনোয়ার হোসেন সবকিছু খুলে বলে, রাতে তার সাথে যা যা হয়েছিল সবকিছুই বলে। সবকিছু শোনার পর সেখানে উপস্থিত থাকা সবাই বলতে লাগলো, এত রাত দিন জাগার কারণে ভুল কিছু দেখেছে হয়তো, কেননা এই এলাকায় কোনো ঘোড়া নেই, তাহলে সে ঘোড়া কি করে দেখবে? কিন্তু এটা যে অস্বাভাবিক কিছু হতে পারে এটা কেউই ভাবেনি। এমন করে দিন যেতে লাগলো, আর আনোয়ার হোসেন যেখানেই যেত শুধু ঘোড়া চলাচল করার শব্দ শুনতে পেত, আর ঘোড়া ঘোড়া বলে চিল্লাতো। সবাই তখন এটাই ভাবতে লাগলো সেদিন রাতের ভয়টা এখনো হয়তো যায়নি। এদিকে তার ছোট মেয়ে রহিমা এই বিষয়টা স্বাভাবিকভাবে নিতে পারছিল না। আর তাই সে তার বাবার কাছে গেল, আর তার বাবাকে জিজ্ঞেস করলো, বাবা, তোমার কি হয়েছে? তুমি বারবার ঘোড়া ঘোড়া বলে চিল্লাচ্ছ কেন? তখন আনোয়ার হোসেন বলল, না রে মা, আমার কিছু হয়নি, তুই এসব নিয়ে চিন্তা করিস না। মানে আনোয়ার হোসেন বিষয়টা রহিমার থেকে এড়িয়ে গেল। রহিমা অনেক চেষ্টা করলো জানার জন্য, কিন্তু আনোয়ার হোসেন কিছুই বলল না। সেদিন রাতে ঘটে গেল আরেক অদ্ভুত ঘটনা। সবাই রাতে ঘুমিয়েছিল, হঠাৎ সবার ঘুম ভেঙে গেল। আর ঘুম ভাঙার কারণ হলো সবাই শুনতে পেল তাদের বাড়ির উঠানে অনেকগুলো ঘোড়া লাফাচ্ছে।
টকটক আওয়াজ শুনতে পাচ্ছিল সবাই। এমন মনে হচ্ছিল তাদের চালের উপর দিয়েও অনেকগুলো ঘোড়া একসাথে দৌড়ে যাচ্ছে। তখন রহিমা আর তার বাকি দুই বোন আর তার মা সবাই খেয়াল করলো আনোয়ার হোসেনের দিকে। আনোয়ার হোসেনের চোখ লাল হয়ে গেল আর মুচকি মুচকি হাসছিল। ভয়ঙ্কর এক রহস্যময় হাসি সেটা। অন্যদিকে বাইরে ঘোড়া দৌড়ের আওয়াজ বেড়েই যাচ্ছে। তখন রহিমা সবাইকে বলল সবাই যাতে বেশি বেশি চূড়া পড়ে। এমন করে কিছু সময় যাওয়ার পর সবকিছুই আবার স্বাভাবিক হয়ে গেল। কোনো রকম সেদিন রাতটা কেটে গেল। আর পরের দিন থেকে শুরু হলো নতুন ঘটনা। আগে তো শুধু আনোয়ার হোসেন ঘোড়ার আওয়াজ শুনতো, কিন্তু এবার তার বাকি দুই মেয়ে সেই একই আওয়াজ শুনতে লাগলো। যেখানে যায় শুধু ঘোড়া দৌড়ের আওয়াজ তাদের কানে ভেসে আসে। রাত আনুমানিক 2টা। সবাই একটা চিৎকারের আওয়াজ শুনতে পেল। আর সেই চিৎকারের আওয়াজ কোত্থেকে আসলো সেটা দেখার জন্য সবাই খুঁজতে লাগলো। প্রায় সারা ঘর খুঁজে ফেললো, কিন্তু কিছুই পেল না। হঠাৎ সবাই খেয়াল করলো ঘরে সবাই আছে, কিন্তু বড় মেয়ে সালমা ঘরে নেই। তখন সবাই বুঝতে পারলো এই চিৎকার আর কারো না, এটা সালমার চিৎকার ছিল। তখন সবাই সালমাকে খুঁজতে লাগলো। সবাই একটা অদ্ভুত বিষয় খেয়াল করলো, ঘরের দরজা ভেতর থেকে বন্দি। তাহলে সালমা গেল কই? ঘরের বাইরে গেলে তো দরজা খুলে তারপর যেতে হবে, কিন্তু ঘরের দরজা বন্ধ। আর ঘর থেকে সালমা গায়েব হয়ে গেল কি করে? সবাই তখন সালমাকে বাড়ির আশেপাশের সব জায়গাতে খোঁজাখুঁজি করলো, কিন্তু কোথাও সালমাকে খুঁজে পেল না। পরের দিন সকালে সালমাকে পাওয়া গেল। কামলারা যখন অন্যদের জমির ধান কাটার জন্য আনোয়ার হোসেনের জমির পাশ দিয়ে যাচ্ছিল, আর সেইখানেতে দেখতে পেল সালমাকে। এটা হলো সেই জমি যেখানে আনোয়ার হোসেন সেই ঘোড়াগুলোকে আঘাত করেছিল। কামলারা দেখলো সেখানেই একটা মেয়ে পড়ে আছে। কে পড়ে আছে সেটা দেখার জন্য সবাই সেই দিকে গেল। আর সেখানে গিয়ে যা দেখলো সেটা দেখার জন্য কামলারা একদমই প্রস্তুত ছিল না। সেখানে গিয়ে তারা দেখলো আনোয়ার হোসেনের বড় মেয়ে সালমা মাটিতে পড়ে আছে, আর তার মাথাটা হাতে রয়েছে, মানে গলা কাটা অবস্থায় সেখানে পড়ে আছে। আর তার আশেপাশে অনেক বড় বড় ঘোড়ার পায়ের ছাপ পড়ে আছে। দেখে এমন মনে হচ্ছিল রাতে এখানে অনেক ঘোড়া দৌড়াদৌড়ি করেছিল। আর সালমার লাশ দেখে তো সবাই অবাক হয়ে গেল, এমন করে কে মারলো? গলা কেটে তারপর আবার তার মাথাটা নিজের হাতের মধ্যে ধরিয়ে দিয়েছে। এমন মৃত্যু দেখে গ্রামে হরগোল পড়ে গেল। এদিকে আনোয়ার হোসেন তার বড় মেয়ের লাশ দেখে হাসতে লাগলো। সেখানে সবাই এই দৃশ্য দেখে কান্না করছে, সেখানে আনোয়ার হোসেন হাসছে। আর তার হাসি দেখে গ্রামের লোকেরা কিছুই বুঝতে পারলো না কি হলো তার সাথে। এদিকে বড় মেয়েকে কবর দিয়ে সবাই বাড়িতে আসলো, আর বাড়িতে এসে সবাই দেখতে পেল আরেকটা ঘটনা। মেজো মেয়ে আলপনা শুধু লাফাচ্ছে। ঠিক ঘোড়া যেভাবে লাফায় সেভাবে আলপনাও লাফাতে লাগলো। লাফাতে লাফাতে একবার ঘরের বাইরে যায়, আবার ঘরের ভেতরে আসে। এটা দেখে 5জন মিলে আলপনাকে ধরতে গেল, কিন্তু অদ্ভুত বিষয় হলো 5জন মিলেও আলপনাকে ধরে রাখতে পারছিল না। মনে হচ্ছে আলপনার শরীরে 10টা ঘোড়ার শক্তি চলে আসছে। একটা মেয়ের গায়ে এমন শক্তি কি করে হতে পারে? তখন রহিমা গিয়ে মসজিদ থেকে ইমাম সাহেবকে ডেকে নিয়ে আসলো। ইমাম সাহেব এসে দেখে আনোয়ার হোসেন বসে বসে হাসছে, আর অন্যদিকে আলপনা ঘরের ভেতর ঘোড়ার মতো লাফাচ্ছে। এই দৃশ্য দেখে ইমাম সাহেব বুঝতে পারলো এটা কোনো সাধারণ কিছু না। আর তাই উনি জায়নামাজ বিছিয়ে বসে গেল আর সূরা তেলাওয়াত করতে লাগলো। ঠিক তখন আনোয়ার হোসেন বলতে লাগলো, হুজুর, তোর সাথে আমার কোনো শত্রুতা নেই। তুই এই মুহূর্তে এখান থেকে চলে যা, নয়তো তোরে কেউ বাঁচাতে পারবে না। সাথে তোর একটা ছোট ছেলে আছে না, ওটাকেও মেরে ফেলবো। তখন ইমাম সাহেব বলবো, আমার এইসব বলে ভয় দেখিয়ে কোনো লাভ নেই, তোর মতো শয়তানকে আমি ভয় পাই না। এটা বলে সেই ইমাম সাহেব সূরা পড়ে কিছু পানি ছিটিয়ে দিল আনোয়ার হোসেনের গায়ে। আর তখন আনোয়ার হোসেন চিৎকার দিয়ে বলতে লাগলো,
হুজুর, তুই অনেক বড় ভুল করেছিস। তোরে একটা সুযোগ দিয়েছিলাম চলে যাওয়ার জন্য, কিন্তু তুই যাস নাই। এবার তোকে তার ফল ভোগ করতে হবে। ঠিক এমন সময় পেছন থেকে আলপনা এসে ইমাম সাহেবের গলায় কোপ দিয়ে দিল। সবাই তখন ইমাম সাহেব আর আনোয়ার হোসেনের দিকে তাকিয়েছিল। পেছন থেকে কখন যে আলপনা দা হাতে নিয়ে চলে আসলো এটা কেউ খেয়াল করে নাই। আর আলপনার কোপ খেয়ে সেখানে ইমাম সাহেবের মৃত্যু হলো। সাথে সাথে আলপনাও তার নিজের গলায় দা চালিয়ে দিল, আর আলপনাও সেখানে মারা গেল। এই দৃশ্য দেখে আনোয়ার হোসেন হা হা করে হাসছে, আর অন্যদিকে রহিমা আর তার মা আশেপাশে থাকা সকল মানুষ কান্নার বন্যা বসিয়ে দিল। এমন দৃশ্য দেখে যে কেউ আফসোস করবে, এটাই তো স্বাভাবিক। চোখের পলকেই যেন সব হয়ে গেল, কেউ কিছু বুঝতেই পারলো না। তখন সবাই খেয়াল করলো আনোয়ার হোসেন ঘোড়ার মতো লাফাচ্ছে, আর লাফাতে লাফাতে ঘরের বাইরে চলে গেল। ভয়ে কেউ আর তাকে আটকানোর চেষ্টা করলো না। আর এইদিকে আনোয়ার হোসেন লাফাতে লাফাতে তার জমির দিকে যেতে লাগলো। কিছুক্ষণ পর সবাই সেখানে গিয়ে দেখলো আনোয়ার হোসেন অজ্ঞান হয়ে তার জমিতে পড়ে আছে। তখন সবাই তাকে ধরাধরি করে বাড়িতে নিয়ে আসলো। একে একে 3 জনের মৃত্যু হয়ে গেল। এটা দেখে গ্রামের সবাই সিদ্ধান্ত নিল রহিমাকে তার মামার বাড়িতে পাঠিয়ে দেবে, কারণ তার 2 বোনকে মেরে ফেলেছে, এবার হয়তো রহিমাকে মারবে। আর তাই সবাই রহিমাকে তার মামার বাড়িতে পাঠিয়ে দিল। রহিমা যেতে চাইছিল না, কিন্তু তার মা আর তার চাচারা সবাই মিলে জোর করেই তাকে পাঠিয়ে দেয়। রহিমা নিরুপায় হয়ে তার মামার বাড়িতে চলে যায়। এদিকে আনোয়ার হোসেন প্রায় পাগল হয়ে যেতে লাগলো। কখনো লাফাতে লাফাতে বাড়ির বাইরে চলে যায়, আবার কখনো লাফ দিয়ে ঘরের চালে উঠে পড়ে আর টিনের ওপর দিয়ে দৌড়াতে থাকে। এমন করে প্রায় 1 মাস চলে গেল। 1 মাস পর রহিমার কাছে খবর গেল তার মা আর বেঁচে নেই। এই কথা শুনে রহিমা পাগলের মতো হয়ে গেল আর ছুটে গেল তাদের বাড়িতে। সেখানে গিয়ে দেখে তার মায়ের নিথর দেহটা মাটিতে পড়ে আছে। যখন রহিমা জিজ্ঞেস করলো আমার মায়ের মৃত্যু কি করে হলো, তখন তার চাচাদের মুখে যেটা শুনলো তা ছিল অনেকটা এমন। রাতে তারা সবাই শুয়ে পড়ল। সকাল হলো, সকাল গড়িয়ে দুপুর হলো, কিন্তু তাদের ঘরের দরজা কেউই খুলছিল না। তখন তার বড় চাচা দেখতে চাইলো ওরা কি কোথাও গেল কিনা, কিন্তু ঘরের দরজায় ধাক্কা দিতেই দরজাটা খুলে গেল। আর দরজা খুলতেই বড় চাচা যা দেখলো সেটা দেখে ভয়ে একটা চিৎকার দিল। তিনি দরজা খুলতেই দেখে মাটিতে পড়ে আছে তার মায়ের ছিন্ন ভিন্ন লাশ, আর তার পাশেই বসে আছে আনোয়ার হোসেন। তার গায়ে লেগে আছে তার মায়ের রক্ত। আমাকে দেখে আনোয়ার হোসেন বলতে লাগলো, সব মিটমাট করে দিলাম, এবার শুধু আনোয়ারকে মারবো। বড় চাচার চিৎকার শুনে সবাই এসে এই দৃশ্য দেখলো, আর আর বাড়িতে কান্নার রোল পড়ে গেল। তখন রহিমা তার বাবার সামনে গেল আর বলতে লাগলো, কে তুই? আর আমার পরিবারকে কেন এমন করে শেষ করে দিলি? আমরা তোর কি ক্ষতি করেছি? কেন তুই এমন নির্মম ভাবে আমার পরিবারকে মেরে ফেললি? আনোয়ার হোসেন হা হা করে একটা হাসি দিয়ে বলতে লাগলো, আমার কাজ শেষ, এবার শুধু এই আনোয়ার কুত্তার বাচ্চাকে মারবো। কিন্তু আনোয়ার কুত্তার বাচ্চাকে এত সহজে মারবো না, ওরে তিলে তিলে শেষ করে দেব। ওরে বোঝাবো মৃত্যু কতটা কষ্টের। এই বলে আনোয়ার হোসেন সেখানে অজ্ঞান হয়ে যায়। সবাই মিলে আনোয়ার হোসেনকে মাথায় পানি দিয়ে জ্ঞান ফিরিয়ে আনলো। আর জ্ঞান ফিরে আসতেই আনোয়ার হোসেন মাটিতে পড়ে থাকা তার স্ত্রীর লাশ দেখে বলতে লাগলো, কে মারলো? কে মারলো আমার বউকে? আনোয়ার হোসেনের কিছুই মনে নেই। সে নিজেই তার বউকে মারলো এই কথা তার মনেই ছিল না। তখন সবাই বলতে লাগলো, তুমি নিজেই তোমার বউকে মেরে ফেলেছো।
এটা শুনে আনোয়ার হোসেন কান্না করে দিল আর তার মেয়ে রহিমাকে বলতে লাগলো, রহিমা, মা আমার, তুই এখান থেকে চলে যা। এই শয়তান আমাকে দিয়ে তোকেও মেরে ফেলবে। তুই তোর মামার বাড়িতে চলে যা। রহিমা তখন কান্না করতে করতে বলতে লাগলো, আমি তোমাকে একা রেখে কোথাও যাব না বাবা। তখন আনোয়ার হোসেন বলতে লাগলো, রহিমা, মা আমার, একে একে সবাই মারা গেছে, আমাকেও মেরে ফেলবে। তুই এখানে থাকলে তোকেও মেরে ফেলবে। আমি চাই তুই বেঁচে থাক, আর এই শয়তানকে তুই শাস্তি দিবি। তোর বোনের আর তোর মায়ের মৃত্যুর প্রতিশোধ তোকেই নিতে হবে। আমাকে নিয়ে চিন্তা করিস না, তুই তোর মামার বাড়িতে চলে যা। তখন রহিমার চাচারা সবাই একই কথা বলতে লাগলো, রহিমা, তুই তোর মামার বাড়িতে চলে যা। তোর বাবাকে আমরা দেখে রাখবো, তোর কোনো চিন্তা করতে হবে না, বাকিটা আল্লাহ ভরসা। ঠিক তখন আনোয়ার হোসেন একটা ভয়ঙ্কর হাসি দিয়ে বলতে লাগলো, কাউকেই ছাড়বো না, সবাইকে এক এক করে মারবো। আর এই আনোয়ার কুত্তার বাচ্চাকে তিলে তিলে মেরে ফেলবো। তখন রহিমা বলতে লাগলো, তুই যেই হস না কেন, তোর পাপের শাস্তি তুই পাবি। আমি নিজের হাতে তোকে শাস্তি দেব। তখন আনোয়ার হোসেন বলতে লাগলো, ঠিক আছে, যা, আমি কথা দিলাম তোরে মারবো না। আমিও দেখতে চাই তুই কি করে আমাকে শাস্তি দেস। আমি দেখতে চাই কে তোরে সাহায্য করার জন্য আসে। তখন রহিমা কান্না করতে করতে বলতে লাগলো, ভুলে যাস না, আল্লাহ কিন্তু সবকিছুই দেখতেছে। উনি তোর শাস্তির ব্যবস্থা করবে। কেউ না কেউ আসবে তোরে শাস্তি দেওয়ার জন্য। এটা বলে রহিমা তার মামার বাড়িতে চলে গেল আর সেখানে গিয়ে শুরু করে দিল তান্ত্রিক আর হুজুর খোঁজা। হুজুর, কবিরাজ, তান্ত্রিক খুঁজতে খুঁজতে চলে গেল অনেক দিন, কিন্তু কেউ রহিমাকে সাহায্য করতে রাজি হয়নি। রহিমার মুখে এই ঘটনা শুনে সবাই বলে, এটা আমার পক্ষে করা সম্ভব না। এই কাজ যেই করতে যাবে সেই নির্ঘাত মৃত্যুকে ডেকে আনবে। তারপরেও রহিমা হাল ছাড়লো না। তার বড় মামা একদিন একটা ভালো হুজুরের সন্ধান নিয়ে আসলো আর রহিমা বড় হুজুরের কথা মতো সেই হুজুরের কাছে চলে গেল। সেখানে গিয়ে রহিমা দেখলো প্রায় 80 বছরের এক বৃদ্ধ লোক বসে আছে। রহিমা তখন সেখানে গিয়ে জিজ্ঞেস করলো, এটাই কি করিম হুজুরের বাড়ি? আমি একটু ওনার সাথে দেখা করতে চাই। তখন সেই বৃদ্ধ লোক বলতে লাগলো, এ তুমি মা? আর করিম হুজুরকে দিয়ে কি করবে? তখন রহিমা বলল, আমি একটু বিপদে পড়ে ওনার কাছে এসেছি। তখন বৃদ্ধ লোক বলতে লাগলো, আমি করিম হুজুর, কি সমস্যা আমাকে বলো। তখন রহিমা সবকিছু খুলে বলল আর এটাও বলল কেন তার বাবার সাথে এইগুলো হয়েছে। সবাই এই ঘটনা শুনে ভয়ে না করে দেয়, কাজ করতে পারবে না জানায়। তখন বৃদ্ধ হুজুর বলতে লাগলো, মারে, আমিও তোর কাজটা করে দিতে পারবো না। দেখতেই তো পারছিস আমার শরীরের অবস্থা। আমাকে উঠাতে বসাতে দুজনের দরকার হয়। তবে আমি তোর একটা কথার উত্তর দিতে পারবো, তোদের পরিবারের সাথে কেন এই কাজগুলো হলো। তখন রহিমা ভাবলো, সত্যিই তো উনি এতটাই বৃদ্ধ যে উনার পক্ষে জিনেদের সাথে মোকাবেলা করা সম্ভব না। তখন রহিমা বলতে লাগলো, হুজুর বলেন, কেন আমার পরিবারের এই সমস্যা হলো? হুজুর তখন চোখ বন্ধ করলো। 1 মিনিট পর চোখ খুললো আর বলতে লাগলো, রহিমা, তোর বাবা জমির ফসল পাহারা দিতে গিয়েছিল। তোদের ফসল প্রতি রাতেই নষ্ট করে ফেলতো, আর তাই তোর বাবা পাহারা দেওয়ার জন্য সেখানে একটা ছোট ঘর তৈরি করলো আর রাতে পাহারা দেওয়ার জন্য সেখানে থাকতে লাগলো। তোদের জমি থেকে একটু সামনেই একটা অনেক বড় কদম গাছ আছে, আর সেই কদম গাছে একটা
ভয়ঙ্কর শক্তিশালী ইফরিত জিন তার 3 ছেলে আর বউকে নিয়ে থাকতো। সেই ইফরিত জিনের ছোট ছোট 3টা ছেলে প্রতি রাতে ঘোড়ার রূপে এসে তোদের জমির ওপর খেলা করত। আর একদিন তোর বাবা সেই ইফরিত জিনের 3 ছেলেকে কুপিয়ে হত্যা করে। তোর বাবা আনোয়ার হোসেন বুঝতেই পারল না এইগুলো ঘোড়া না, এইগুলো ছিল জিনের ছেলে। তোর বাবা না বুঝে না জেনে সেই ইফরিত জিনের ছেলেদের মেরেছে, আর তাই সেই ইফরিত জিন তোর পরিবারের ওপর প্রতিশোধ নিচ্ছে। আর এই শক্তিশালী ইফরিত জিনের সাথে লড়াই করা সম্ভব না, যার জন্য সবাই তোর মুখে ঘটনা শুনে আগেই না বলে দেয়। কারণ কেউ তার নিজের জীবনকে জেনে শুনে মৃত্যুর দিকে দিতে চায় না। এখন শুধু আল্লাহ পাকই পারে তোর বাবাকে রক্ষা করতে। মারে, বেশি বেশি নামাজ আর আল্লাহকে ডাক, উনি একটা না একটা ব্যবস্থা অবশ্যই করে দেবে। সব কথা শুনে এবার রহিমা বুঝতে পারলো তার পরিবারের সাথে কেন এসব হলো। রহিমা তখন বলল, এতে আমার বাবার কোনো ভুল নেই। প্রতিদিন আমাদের ফসল নষ্ট হয়, তাই বাবা রাগে এই কাজ করেছে। আর আমার বাবা তো এটাও জানতো না এইগুলো সাধারণ কোনো ঘোড়া না। এটা বলে রহিমা সেখানে থেকে বিদায় নিয়ে মামার বাড়ির দিকে রওনা হলো। রহিমা যখন তার মামার বাড়িতে যাচ্ছিল তখন রহিমা খেয়াল করলো কিছুটা দূরে ছোট ছোট বাচ্চারা একটা সাপের বাচ্চাকে লাঠি দিয়ে পিটাচ্ছে। সাপের বাচ্চাটা তখনও মরে নাই। তখন রহিমা সেই বাচ্চাদের ধমক দিল আর সেখান থেকে তাড়িয়ে দিল। তারপর একটা লাঠি হাতে নিয়ে সেই বাচ্চা সাপটাকে রাস্তা থেকে কিছুটা দূরে নিয়ে ছেড়ে দিল। সেই সাপের বাচ্চাটা আস্তে আস্তে চলে গেল, আর রহিমাও চলে গেল তার মামার বাড়িতে। আর রাতে যখন রহিমা ঘুমিয়েছিল তখন রহিমা একটা স্বপ্ন দেখতে লাগলো। স্বপ্নটা ছিল অনেকটা এমন: একজন হুজুর সাদা দাড়ি, মাথায় সাদা পাগড়ি আর সাদা জুব্বা পরে তার বিছানার পাশে দাঁড়িয়ে আছে। রহিমাকে দেখে মুচকি মুচকি হাসছে। তখন রহিমা ঘুমে থেকেই জিজ্ঞেস করলো, কে আপনি? আর আমার ঘরে আপনি কি করে আসলেন? তখন সেই হুজুর বলতে লাগলো, মা, তুই ভয় পাস না, আমি তোর কোনো ক্ষতি করতে আসি নাই। আমি কোনো মানুষ না, আমি একজন জিন। আজ তুই আমার ছেলের জীবন বাঁচিয়েছিস, আর আমি তোরে ধন্যবাদ দিতে আসলাম। এটাও দেখতে আসলাম যে আমার ছেলের জীবন বাঁচিয়েছে সে কে। তখন রহিমা বলতে লাগলো, হুজুর, আপনি ভুল করছেন। আমি তো আজ কাউকে বাঁচাইনি। আপনি হয়তো ভুল করে আমার কাছে চলে এসেছেন। আপনার ছেলেকে আমি না, হয়তো অন্য কেউ বাঁচিয়েছে। তখন সেই হুজুর বলতে লাগলো, রহিমা, আজ দুপুরে তুমি একটা সাপের বাচ্চাকে কিছু ছেলেদের হাত থেকে বাঁচিয়ে দিয়েছিলে, মনে আছে? সেটাই আমার ছেলে। তার বয়স মাত্র 8 বছর। সে সাপের রূপে খেলা করতে করতে ভুলে রাস্তায় চলে এসেছিল। আর রাস্তায় সাপ দেখে সেই ছেলেগুলো সাপ মনে করে তাকে মারতে চেয়েছিল। আর তখন তুমি এসে আমার ছেলেকে উদ্ধার করে নিয়েছো। এতে সেই ছেলেদের কোনো দোষ নেই, কারণ রাস্তায় সাপ দেখলে যে কেউ মেরে ফেলবে, এটাই স্বাভাবিক। তখন রহিমা বুঝতে পারলো সবকিছু। তখন সেই হুজুর রূপী জিন বলতে লাগলো, রহিমা, আমি এখন চলে যাচ্ছি। যদি কখনো আমাকে তোমার প্রয়োজন হয় তাহলে মনে মনে স্মরণ করবে। ইনশাআল্লাহ তোমার উপকার করার জন্য আমি অবশ্যই আসবো। এটা বলে সেই জিন সেখান থেকে চলে গেল। আর রহিমার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙতেই রহিমা খেয়াল করলো তার সারা ঘরে অনেক সুন্দর একটা আতরের ঘ্রাণে ভরে গেল। রহিমা বুঝতে পারছিল না এটা কি তার স্বপ্ন ছিল নাকি বাস্তব। এটা ভাবতে ভাবতে রহিমা ঘুমিয়ে গেল। পরের দিন সকালে ঘুম থেকে উঠেই রহিমা রাতের স্বপ্নের কথা মনে পড়লো। রহিমা ভাবতে লাগলো এটা কি স্বপ্ন নাকি বাস্তব। একবার কি স্মরণ করে দেখবো রাতের ঘটনা কি স্বপ্ন ছিল নাকি বাস্তব। রহিমা বুঝতেই পারছিল না কি করবে। অনেকক্ষণ চিন্তা ভাবনা করে সে ঠিক করলো একবার স্মরণ করেই দেখবে।
যদি রাতের ঘটনাটা সত্যি হয় তাহলে অবশ্যই সেই জিন আসবে, আর যদি সত্যি না হয় তাহলে আসবে না। একবার স্মরণ করে দেখি কি হয়। এটা ভেবে রহিমা মনে মনে স্মরণ করলো, আর সাথে সাথে রহিমার নাকে রাতের সেই আতরের ঘ্রাণ ভেসে আসলো। রহিমা তখন আতরের ঘ্রাণ শুকে বুঝতে পারলো তার আশেপাশে কেউ একজন আছে। তখন রহিমা বলতে লাগলো, আপনি কি এসেছেন? যদি আপনি সত্যি এসে থাকেন তাহলে দেখা দেন। তখন অদৃশ্য থেকে বলে উঠল, রহিমা, আমি এসেছি কিন্তু দেখা দেব না। তুমি ভয় পাবে। তোমার যা বলার এভাবেই বলো, আমি উত্তর দেব। তখন রহিমা তার পরিবারের সব ঘটনা খুলে বলল, তার বাবার সাথে, তার বোনের সাথে, আর মায়ের মৃত্যুর কথা, সবকিছুই শুনে তখন সেই জিন অনেক কষ্ট পেল। তখন রহিমা বলল, আমি কি করে এই ইফরিত জিনকে শেষ করতে পারবো? তখন সেই জিন বলতে লাগলো, রহিমা, এই জিনের শক্তি আর আমার শক্তি সমান সমান। আমি ওর সাথে লড়াই করতে পারবো, কিন্তু বলতে পারবো না এই লড়াইয়ে কে বিজয়ী হবে। তুমি আমার ছেলের জীবন বাঁচিয়েছো, আমি তোমার এই কাজটা করে দেব। এতে যদি আমার মৃত্যু হয় হোক। তখন রহিমা বলতে লাগলো, হুজুর, আমি চাই এই ইফরিত জিনকে আমার নিজের হাতে মারতে। আমি ওরে আমার নিজের হাতে শেষ করে দিতে চাই। তখন সেই হুজুর জিন বলতে লাগলো, মা, এটা অনেক কঠিন কাজ। তুমি একটা মেয়ে হয়ে এই কাজ করতে পারবে? তখন রহিমা বলতে লাগলো, আমার বাবাকে বাঁচানোর জন্য আমি সব কাজ করতে পারবো। তখন সেই জিন বলল, ঠিক আছে, আমি তাহলে আজকে রাতে তোমার স্বপ্নে আসব, আর কি কি করতে হবে সবকিছু বলে যাব। এটা বলে সেই হুজুর জিন সেখান থেকে চলে গেল। সারা দিন চলে গেল, আর রহিমা অপেক্ষা করতে লাগলো কখন রাত হবে আর সে সবকিছু জানতে পারবে। অপেক্ষার প্রহর শেষ হলো, দিন শেষে রাত আসলো, আর রহিমা ঘুমিয়ে গেল। হঠাৎ রহিমার স্বপ্নে সেই হুজুর এসে উপস্থিত হলো, আর রহিমাকে বলতে লাগলো, একটা উপায় খুঁজে পেয়েছি, আর এই কাজটা যদি করতে পারো তাহলে তুমি একটা শক্তিশালী জিনের মালিক হয়ে যাবে, আর তার সাথে ভয়ঙ্কর একটা মানুষের হাড় পাবে। আর এই মানুষের হাড় দিয়ে তুমি সব কাজ করাতে পারবে। এই হাড়টা যতদিন তোমার কাছে থাকবে সেই জিন তোমার গোলাম হয়ে যাবে। তুমি যা বলবে সেটাই করবে সে। সেই জিনের নাম হচ্ছে কালী। এই কালী অনেক শক্তিশালী জিন। এই ইফরিত জিনকে এক তুড়িতেই শেষ করে দিতে পারবে, কিন্তু এই জিনকে বশে আনতে অনেক কষ্ট করতে হয়। আর তুমি যদি এই কাজটা করতে পারো তাহলে কালী তোমার গোলাম হয়ে যাবে। তখন সেই হুজুর জিন একটা শ্মশানের নাম বলে, আর সেখানেই আছে কালী ও সেই হাড়টা। আর এই হাড়টা আনতে হলে কালীকে খুশি করতে হবে, আর কালী যদি খুশি হয়ে যায় তাহলে সে নিজেই সেই মানুষের হাড়টি তোমাকে দিয়ে দেবে, আর সে নিজেও তোমার হুকুমের গোলাম হয়ে যাবে। তখন রহিমা বলতে লাগলো, এর জন্য আমাকে কি করতে হবে বলেন? তখন সেই হুজুর জিন বলতে লাগলো, এর জন্য তোমাকে একটা মাছ ধরতে হবে, আর একটা মৃত মানুষের কলিজা সংগ্রহ করতে হবে। এমন মানুষের কলিজা হতে হবে যারা গলায় দড়ি দিয়ে মারা গেছে, নয়তো বিষ খেয়ে মারা গেছে। মোট কথা আত্মহত্যা করেছে এমন কোনো মানুষের কলিজা তোমাকে সংগ্রহ করতে হবে। রহিমা রাজি হয়ে গেল, আর বলতে লাগলো, আপনি আগে এটা বলেন, সেই মাছ আমি কোথায় পাবো? মানুষের কলিজা সংগ্রহ করা যাবে, কিন্তু সেই মাছের কলিজা কি করে পাবো? তখন সেই হুজুর জিন বলে, এইটাই তো কঠিন কাজ। এই মাছ ধরা এতটা সহজ না। আর এই মাছ
এত সহজে কারো কাছে ধরা দেয় না। সেই মাছটা আছে কানাবিলে, আর মাছটা দেখতে ছোট, কিন্তু তার গায়ের রং একদম নীল। সেই কানাবিল থেকে এই মাছ তোমাকে বড়শি দিয়ে ধরতে হবে। এই মাছ ধরতে এমনও হতে পারে বছরের পর বছর চলে যেতে পারে, আর এমনও হতে পারে 1-2 দিনেই ধরতে পারবে। কিন্তু এই মাছ ধরতে গেলে এক ধরনের বিষয়ে টোপ সংগ্রহ করতে হয়, কেননা এই মাছ সব খাবার খায় না। এই মাছ ধরতে গেলে তোমাকে টোপ হিসেবে মানুষের কলিজা দিয়ে বড়শিতে টোপ দিতে হবে। তবে চিন্তার কোনো কারণ নেই, টোপের জন্য কলিজা আমি তোমাকে সংগ্রহ করে দেব। এবার তুমি ঠিক করো, কবে থেকে তুমি কানাবিলে মাছ ধরা শুরু করবে? তখন রহিমা বলল, আমি কাল থেকে বড়শি দিয়ে মাছ ধরতে যাব সেই কানাবিলে। তখন সেই হুজুর জিন বলল, ঠিক আছে, তুমি তাহলে সেখানে গিয়ে আমাকে স্মরণ করো। আমি তখন মানুষের কলিজা নিয়ে তোমার কাছে চলে আসব। এটা বলে সেই হুজুর জিন সেখান থেকে চলে গেল। হুজুর জিনের কথা মতো পরের দিন রহিমা চলে গেল একটা বড়শি হাতে নিয়ে, আর কিছুক্ষণের মাঝেই চলে গেল সেই কানাবিলে। এখানে বলে রাখি, কানাবিল রহিমার বাড়ি থেকে বেশি একটা দূরে ছিল না, যার জন্য বেশি সময় লাগে নাই সেখানে যেতে। আর সেখানে গিয়ে রহিমা একটা জায়গা ঠিক করলো, প্রতিদিন সে সেখানে বসেই বড়শি বাইবে। সেই জায়গাতেই বসে মনে মনে হুজুর জিনকে স্মরণ করলো, আর হুজুর জিন সেখানে এসে হাজির হলো। রহিমা বলল, সে যেখানে বসে আছে তার 2 হাত ধরে মাটির নিচে রাখা আছে। তখন রহিমা কথা মতো চলে গেল সেখানে, আর সেখান থেকে মাটি খুঁড়ে কলিজা বের করে নিয়ে আসলো, আর বড়শিতে টোপ গেথে বিলে বড়শি ছুড়ে দিল। এমন করে দিন যেতে লাগলো, কিন্তু সেই মাছ আর ধরা পড়ছে না। মাছ ধরা পড়বে তো দূরের কথা, বড়শিতে মাছ টোকাও দিচ্ছে না। এমন করে চলে গেল 20 দিন, কিন্তু রহিমা হাল ছাড়লো না। 25 দিনের মাথায় একটা ঠোকর দিল তার বড়শিতে, আর এটা দেখে রহিমার মনে একটু শান্তি আসলো। তার আগ্রহ অনেকটা বেড়ে গেল। 10 মিনিট পর রহিমা খেয়াল করলো তার বড়শির কাঠি দেখা যাচ্ছে না। এটা দেখে সে সাথে সাথে একটা টান দিল বড়শিতে, আর তখন রহিমার বড়শিতে উঠে আসলো সেই নীল মাছ। রহিমা এই মাছ দেখে অনেক খুশি হলো, আর সাথে সাথে হুজুর জিনকে স্মরণ করলো। হুজুর জিন মাছ দেখে অনেক খুশি হলো, আর রহিমাকে বলতে লাগলো, রহিমা, আমি জানতাম তুমি এই কাজ করতে পারবে, আর সেটা তুমি করেও দেখিয়েছো। তোমাদের পাশের গ্রামে কাল একজনকে দাফন করা হয়েছে। সেই ছেলেটা গলায় দড়ি দিয়ে মারা গিয়েছিল। আজ রাতেই তুমি সেই কলিজাটা সংগ্রহ করে নিয়ে আসবে। আর চিন্তার কিছু নেই, আমি তোমার পাশে থাকবো। কিন্তু তোমার সাথে সেই লাশ উঠানোর জন্য আমি যেতে পারবো না। সেই কাজটুকু তোমাকে একাই করতে হবে। আর হ্যাঁ, সেখানে যা কিছুই হয়ে যাক, একদমই ভয় পাবে না, কারণ সেখানে যা হবে সব মায়া, তোমাকে ধোঁকা দেওয়ার জন্য হবে। যদি তুমি ভয় পাও তাহলে কিন্তু সব শেষ, আমার তখন কিছুই করার থাকবে না। কোন রকম ভাবে যদি সেই কবরস্থানের বাইরে চলে আসতে পারো, তারপর আর চিন্তার কিছু নেই। বাকি কাজ আমি করব, কেউ তোমার কাছেও আসতে পারবে না। তখন রহিমা বলল, ঠিক আছে হুজুর, এখন এই মাছটা দিয়ে কি করব? তখন হুজুর জিন বলল, এই মাছ দিয়ে তোমার কিছুই করতে হবে না, মাছটা আমাকে দিয়ে দাও, আমি মাছ থেকে কলিজা বের করে রাখবো। তখন রহিমা সেই হুজুর জিনকে মাছটা দিয়ে দিল, আর হুজুর জিন মাছ নিয়ে সেখান থেকে চলে গেল। রহিমা সন্ধ্যা হওয়ার অপেক্ষায় রইল, আর সন্ধ্যা হতেই সে একটা কোদাল হাতে নিয়ে চুপি চুপি ঘর থেকে বের হয়ে গেল, আর বাইরে গিয়ে হুজুর জিনকে স্মরণ করলো। হুজুর জিন আসার সাথে সাথে রহিমা রওনা করে দিল সেই কবরের উদ্দেশ্যে। সেখানে যেতে যেতে রাত 9টা বেজে গেল।
গ্রামে রাত 9টা মানে মধ্যরাত। সবাই তখন ঘুমিয়ে গেছে। হুজুর জিন কবরস্থানের বাহিরে দাঁড়িয়ে বলল, রহিমা, আমি আর যেতে পারবো না। বাকি কাজ তোমাকেই করতে হবে। আমি তোমার জন্য এখানে অপেক্ষা করব। আর আমি যা যা বলেছি সবকিছু যেন মনে থাকে। যাই কিছুই হোক, ভয় পাওয়া যাবে না, আর পেছনে তাকানো যাবে না। তখন রহিমা বলল, ঠিক আছে হুজুর। এটা বলে রহিমা চলে গেল সেই কবরের দিকে। আর সেখানে গিয়ে রহিমা মাটি খুঁড়তে লাগলো। মেয়ে মানুষ বলে কথা, তাই মাটি খুঁড়তে একটু দেরি হলো। মাটি খোঁড়ার সময় তেমন কিছুই হলো না। যখন মাটি খুঁড়ে শেষ করলো আর বাঁশগুলো সরাতে লাগলো, ঠিক তখন পেছন থেকে একটা ডাক ভেসে আসলো। সেটা ছিল ঠিক অনেকটা এমন, রহিমা, এই রহিমা, তুই এটা কি করছিস? আমি তোর বোন। আয় বোন, আমার কাছে আয়। এই যে দেখ, আমি তোর পিছনে দাঁড়িয়ে আছি। রহিমা তার বোনের গলার আওয়াজ শুনে সবকিছু ভুলে গেল। আর যেই পিছনে তাকাতে যাবে, তখন অদৃশ্য একটা আওয়াজ ভেসে আসলো, রহিমা, এটা তুমি কি করতে যাচ্ছ? সাবধান, পেছনে একদম তাকাবে না। এটা তোমার বোন না, এটা হলো একটা মায়া। পেছনে না তাকিয়ে তুমি তোমার কাজ করে যাও। এই কথা শুনে রহিমা আবার তার নিচের হুঁশে ফিরে আসলো আর পিছনে না তাকিয়ে কবরের বাঁশ সরে সেখান থেকে কলিজা নিয়ে কবরস্থানের বাহিরে চলে আসলো। কলিজা আনার সময় আর তেমন কিছুই হলো না। ঠিকভাবেই কলিজা নিয়ে আসতে পেরেছিল সে। যেই কবরস্থানের বাহিরে গেল, তখন সেই হুজুর জিন বলল, আর একটু দেরি হলেই তো সব শেষ হয়ে যেত। তোমাকে না করে দেওয়ার পরেও তুমি পেছনে কেন তাকাতে যাচ্ছিলে? তখন রহিমা হুজুর জিনকে বলল, হুজুর, আমার কিছুই মনে ছিল না। বোনের কথার আওয়াজ শুনে আমি সব ভুলে গিয়েছিলাম। তখন আমার কিছুই মনে ছিল না। রহিমা তখন সেই কলিজাটা হুজুর জিনের কাছে দিল। তখন হুজুর জিন বলতে লাগলো, রহিমা, আর দেরি করা যাবে না। এবার তুমি সেই শ্মশানে যাবে। আমি দূরে দাঁড়িয়ে থাকবো। শ্মশানে গিয়ে এই কলিজা দুইটা যেখানে মানুষ পোড়ানো হয় সেটার উপরে রাখবে। আর সেখানে রেখে 3বার বলবে, কালী, তোর ভোগ নিয়ে যা। কালী, তোর ভোগ নিয়ে যা। এটা 3বার বলবে, আর দেখবে কালী এসে হাজির হবে। আর হ্যাঁ, একদম কিন্তু ভয় পাওয়া যাবে না। ভয় পেলে কালী ভোগ খাওয়ার আগে তোমাকে মেরে ফেলবে। এটা বলে হুজুর জিন আর রহিমা রওনা হয়ে গেল সেই শ্মশানের উদ্দেশ্যে। কিছুক্ষণ পর সেখানে চলে গেল। হুজুর জিন তখন রহিমাকে শ্মশানে ঢুকতে বলল আর মাছের কলিজা, মানুষের কলিজা দুইটাই রহিমার হাতে দিল। রহিমা মাছের কলিজা দেখে অবাক হয়ে গেল, কারণ মাছের কলিজাটাও একদম সেই মাছের মতো নীল রঙের ছিল। রহিমা তারপর আস্তে আস্তে শ্মশানে যেতে লাগলো। এক একটা করে পা সামনে যাচ্ছে আর তার মনে হচ্ছে তার সারা শরীর যেন ভারী হয়ে আসছে। চারদিকে শিয়ালের ডাক ভেসে আসতে লাগলো। সেখানের পরিবেশটা একদম হঠাৎই ভয়ঙ্কর হয়ে উঠল। রহিমা সেই জায়গাতে চলে গেল যেখানে লাশ পোড়ানো হয়, আর সেখানে মাছের কলিজা আর মানুষের কলিজা দুইটাই রাখলো। মাছের কলিজার সেই নীল আলোতে সেই জায়গার কিছুটা আলোকিত হয়ে গেল। তখন রহিমা বলতে লাগলো, কালী, তোর ভোগ নিয়ে যা। এটা 3বার বলল, আর সাথে সাথে সেখানে একটা তুফান শুরু হয়ে গেল। চারদিকে এত বাতাস, কিন্তু রহিমার শরীরে কোনো বাতাস লাগছিল না। তখন রহিমা বুঝতে পারলো এখানে ভয় পেলে হবে না। তখন রহিমা খেয়াল করলো লাল একটা আগুনের ফুলকি এসে মাছের আর মানুষের কলিজার উপর পড়লো, আর নিমেষেই মাছের কলিজা আর মানুষের কলিজা দুইটাই গায়েব হয়ে গেল। তারপর সবকিছু একদম শান্ত হয়ে গেল। একটু পর রহিমা খেয়াল করলো বিশাল আকৃতির একটা অভাব তার সামনে এসে হাজির হলো। অভাবটা দেখতে এতটাই ভয়ঙ্কর ছিল, যেটা দেখে রহিমা কিছুটা ভয় পেতে লাগলো। তখন সেই কালো কুচকুচে অভাবটা বলতে লাগলো,
রহিমা, আমাকে দেখে ভয় পাস না। আজ 100 বছর পর নীল মাছের কলিজা খেয়েছি। আমি অনেক খুশি তোর প্রতি। এতদিন আমি মালিক ছাড়া ছিলাম, আজ থেকে আমি তোর হুকুমের কাজ করব। কারণ তুই আমাকে আমার আগের শক্তি ফিরিয়ে দিয়েছিস। একটা অভিশাপে আমার সব শক্তি নষ্ট হয়ে গিয়েছিল। যে এই অভিশাপ দিয়েছিল সেটাও বলেছিল যদি কোনো মানুষ আমাকে নীল মাছের কলিজা আর মানুষের কলিজা ভোগ দেয়, তাহলে আমি আমার সমস্ত শক্তি ফিরে পাবো। তখন সেই হুজুর জিন সেখানে এসে উপস্থিত হলো। তখন কালী বলতে লাগলো, হুজুর আব্দুল্লাহ, তোমাকে অনেক ধন্যবাদ। তোমার জন্য আমি আমার শক্তি ফিরে পেলাম। সেদিন তোমার কাছে আমার সব ঘটনা খুলে বলেছিলাম বলে আজ তুমি আমার এই উপকার করে দিলে। তখন হুজুর জিন বলল, আমি চাই সবাইকে সাহায্য করতে। যখন আমি রহিমার কষ্টের কথা শুনলাম, ঠিক তখন আমার মনে হয়ে গেল তোমার কথা। আর তাই আমি রহিমাকে সেই নীল মাছ ধরার কথা বললাম। আমি জানতাম রহিমা পারবে সেই মাছ ধরতে। তখন কালী জিন বলতে লাগলো, রহিমা, চিন্তা করো না, কাল থেকে তুমি আর তোমার বাবা মুক্ত হয়ে যাবে। এটা বলে কালী জিন রহিমাকে একটা মানুষের হাড় দিল আর বলল, কাল তুমি তোমার বাড়িতে যাবে, সেখানে গিয়ে তোমার বাবার সামনে বসবে আর এই হাড়টা মাটিতে 3 বার টোকা দেবে। সাথে সাথে আমি সেখানে চলে আসব, আর বাকি কাজ আমার। রহিমা হাড়টা হাতে নিল আর একটা হাসি দিয়ে হুজুর জিনকে নিয়ে সেখান থেকে বিদায় নিল। সকালে রহিমা তার বাড়িতে চলে গেল আর তার বাবার কাছে গেল। তার বাবাকে দেখে রহিমা কান্না করে দিল, কারণ আনোয়ার হোসেন একদম কঙ্কাল হয়ে গিয়েছিল। সারা গায়ে হাড়ের ওপর চামড়াটা শুধু কোনো মতে লেগে গেছে। দেখে এমন মনে হচ্ছিল চামড়া আর হাড্ডিগুলো রেখে ভেতরে থেকে সমস্ত মাংস নিয়ে গেছে। রহিমা তখন বলতে লাগলো, ইফরিত, জানোয়ারের বাচ্চা, কোথায় তুই? আয়, আজ তোর সাথে আমার শেষ মোকাবেলা হবে। তখন সেই ইফরিত জিনটা আনোয়ার হোসেনের শরীরে চলে আসলো আর হাসতে হাসতে বলতে লাগলো, রহিমা, তুই তাহলে ফিরে আসলি? তখন রহিমা বলল, আমি ফিরে আসছি তোর মৃত্যু দেখার জন্য। এটা বলে রহিমা সেই হাড়টা হাতে নিল। ইফরিত জিনটা রহিমার হাতে হাড়টা দেখে ভয়ে চিৎকার দিয়ে উঠলো আর বলতে লাগলো, এটা কি করে সম্ভব? কালীর শক্তিশালী হাড় তোর কাছে কি করে আসলো? তখন রহিমা বলতে লাগলো, তোরে বলে গিয়েছিলাম তোর মৃত্যু আমি নিজের হাতে দেব। এবার দেখ তোর কি অবস্থা হয়। তুই আমার পরিবারকে শেষ করে দিয়েছিলি। আমার বাবা না জেনে একটা ভুল করে ফেলেছিল। আজ যদি উনি জেনে বুঝে তোর ছেলে মেয়েদের মেরে ফেলতো, তাহলে তুই এই প্রতিশোধ নিতি, তাতে কোনো সমস্যা ছিল না। এবার দেখ তোর সাথে কি কি হয়। এটা বলে রহিমা সেই মানুষের হাড্ডিটা মাটিতে 3টা টোকা দিল আর সাথে সাথে সেখানে তুফান শুরু হয়ে গেল। চারদিকে নেমে আসলো অন্ধকার। এটা দেখে ইফরিত জিন সেখান থেকে পালিয়ে যেতে লাগলো। আর ঠিক তখন কালো কুচকুচে একটা ভয়ঙ্কর অবয়ব এসে ঝাঁপিয়ে পড়লো ইফরিত জিনের ওপর আর একটা হ্যাঁচকা টান দিয়ে ঘাড় থেকে মাথাটা আলাদা করে ফেললো। আর সেই ইফরিত জিনের মগজটা চিবিয়ে চিবিয়ে খেতে শুরু করলো। মগজ খাওয়া শেষ হতেই কালী বলতে লাগলো, রহিমা, আজ থেকে তোমার বাবা মুক্ত। আমি এখন যাই। হুজুর আব্দুল্লাহ জিন এসে তোমার বাবার বাকি চিকিৎসা করবে। চিন্তার কিছু নাই, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। এটা বলে কালী সেখান থেকে চলে গেল। আর এইদিকে হুজুর জিন এসে হাজির হলো। তখন হুজুর জিন রহিমাকে 1 বোতল পানি দিল আর বলল, এই পানি 14 দিন তার বাবাকে খাওয়াতে, ইনশাল্লাহ তারপর তার বাবা আনোয়ার হোসেন আগের মতো হয়ে যাবে। রহিমা তখন কান্না করতে লাগলো আর বলতে লাগলো,
হুজুর, আপনি আমার অনেক বড় উপকার করেছেন। আজ আপনি যদি না থাকতেন তাহলে এই দিনটা আমি দেখতে পেতাম না। তখন হুজুর জিন আব্দুল্লাহ বলতে লাগলো, এমন কথা বলতে নাই, আল্লাহ নারাজ হবেন। সবকিছুই ওনার ইচ্ছে, আর ওনার ইচ্ছে হয়েছে বলেই তোমার সাথে আমার পরিচয় করিয়ে দিয়েছে। এটা বলে হুজুর জিনও সেখান থেকে চলে গেল। আর হুজুর জিনের কথা মতো রহিমা 14 দিন তার বাবাকে পানি খাওয়ালো। আনোয়ার হোসেন ঠিক আগের মতোই হয়ে গেল ধীরে ধীরে। আর এইদিকে সবাই আস্তে আস্তে রহিমার কাছে সাহায্যের জন্য আসতে লাগলো। প্রথম প্রথম রহিমা না করত, কিন্তু যখন তার বাবার কথা মনে হয়ে যেত তখন আর না করে থাকতে পারতো না। তারপর থেকে রহিমা হয়ে গেল একজন তান্ত্রিক বা কবিরাজ। প্রিয় লিসেনার, এই ছিল আজকের ঘটনা। আশা করি ঘটনাটা সবার অনেক ভালো লেগেছে। যদি ঘটনাটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন প্লিজ। রহিমা তান্ত্রিকের আরো ঘটনা চাইলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি মোকসেদ হাসান, বাসা নেত্রকোনা 7 রেল ক্রসিং। আজ এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ। ভূত আড্ডা দীর্ঘজীবী হোক। ধন্যবাদ মোকসেদ ভাই এত সুন্দর একটা ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। সত্যিই মোকসেদ ভাই অসাধারণ একটি ঘটনা ছিল। মানে ঘটনাটা এতটা সুন্দরভাবে লিখে পাঠিয়েছেন, আমি সত্যিই মুগ্ধ। ধন্যবাদ ভাই। এরকম ভাবেও যে হতে পারে মানে আমার এটা কল্পনা ছিল না যে এরকম হবে। যখন আমি কাভার করছিলাম অনেক সময় মানে আমরা কল্পনা করতে পারি এরপর কি হতে যাচ্ছে বা কি হয়, কিন্তু আপনার এখানে নতুনত্ব অনেক বেশি ছিল। ধন্যবাদ মোকসেদ ভাই এত সুন্দর একটা ঘটনা শেয়ার করার জন্য। তো প্রিয় লিসেনার, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন মোকসেদ ভাইয়ের আজকের এই ঘটনাটি কেমন লেগেছে। আর সেই সাথে আপনারা আরো জানাতে পারেন রহিমা তান্ত্রিকের যদি আরো ঘটনা শুনতে চান তাহলে অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে আমাদেরকে ইনশিওর করতে পারেন। আমরা চেষ্টা করব রহিমা তান্ত্রিকের আরো ঘটনা আপনাদের সামনে নিয়ে আসার জন্য। তো এই ছিল আজকের আয়োজন। সব মিলে আশা করি আপনারা অনেক বেশি উপভোগ করেছেন। চলে যাওয়ার আগে আপনাদেরকে আবারও বলবো, আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। আর আপনারা যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান সেই ক্ষেত্রে আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা আমাদের কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল অ্যাড্রেসটি দেওয়া আছে। আপনারা আপনাদের জানা শোনা সেরা ভয়ানক ঘটনাগুলো আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। তাহলে আমি ইমরান এইচ খান আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। কথা হচ্ছে আগামী এপিসোডে নতুন আর দুর্দান্ত ভয়ঙ্কর কোনো এক ঘটনা নিয়ে। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, ভূত আড্ডার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।